তারেক রহমানের চীন সফরে সত্যিকারের কিছু অ্যাচিভমেন্ট আছে, সেটা কি আমি আমার লাস্ট ভিডিওতে সেটা ব্যাখ্যা করেছি, তাও আবার ঝালায়নি। এই অ্যাচিভমেন্টে কি সেটা কিন্তু বিএনপি একবারও বলে নাই বা বলতে পারে নাই। চীন সফরের সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট কি এটা বিএনপি নিজেই কইতে পারে নাই। কারণ হইতেছে তারা ডিপ্লোম্যাটিক ভাষাকে সম্ভবত ডিকোড করতে শেখে নাই। আমি যৌথ ঘোষণা থেকে দেখাই দিছি ডিকোড করিয়া লাস্ট ভিডিওতে যে কোনটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট। আমি ফেসবুকেও লিখেছি কোনটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট। এখন ধরেন আমি যদি নাই জানি যে আমার শক্তিটা কি, তাইলে আমার সেই শক্তি থাকলে আমি ব্যবহার করতে পারবো না। আমি করলে একটা চ্যালেঞ্জের কথাও বলছি গত ভিডিওতে যে কোন জিনিসটা অ্যাভয়েড করা গেলে ভালো হইতো। তবে আজকের ভিডিওটা আমার তারেক রহমানের চীন সফর নিয়ে দ্বিতীয় ভিডিও। আরো কিছু ভিডিও করতে হবে, কারণ চীনের সাথে সম্পর্কটাকে আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে, জানতে হবে এর মধ্যে প্রবলেমগুলো কি, সম্ভাবনাগুলো কি। আগের ভিডিও এটা যদি দেখে না থাকেন দেখে নিয়েন। আমরা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করতেছি আসলে আমাদের কতখানি লাভ হইল, আমাদের চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি। এটা নিয়ে একদম শেষে, এই ভিডিওর শেষে আলোচনা করব। এইখানে বিরোধী দলের ভূমিকা রাখার জায়গা ছিল, কারণ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক এত ডেলিকেট, এত সূক্ষ্ম, এইটা ম্যানেজ করে চলাটা খুব কঠিন একটা কাজ। ব্যক্তিগতভাবে ধরেন সাবেক কমিউনিস্ট হিসেবে চীনের যে কোনো সাফল্যে আমি খুশি হব। চীন আরো সমৃদ্ধি লাভ করুক, আমি সেটাই চাইবো। চীন যদি ভিন্ন জাতির লোকদের নাগরিকত্ব দিত, আমি আবেদন করতাম কলে। সত্যি সত্যি একটা কমিউনিস্ট দেশের নাগরিক হওয়া তো আমার জন্য স্বপ্নের মতো। কিন্তু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য বিষয়টা এত সোজা না, আবেগের বিষয় না। আমার জন্য যেমন আবেগের বিষয়, রাষ্ট্র বাংলাদেশের জন্য আবেগের বিষয় না। এমন ভাবে চীন বাংলাদেশের সম্পর্ককে প্রজেক্ট করা হইতেছে যেন চীন আমাদের ইন্ডিয়ার কবল থেকে রক্ষা করবে। আমাদের কেল্লা ফত হয়ে গেছে। বিশেষ কইরা শি জিনপিং এই সফরের শেষে কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন। অনেকে দেখলাম লাভাইতেছে এটা শুনে, ভাবতেছে এইবার চীন ইন্ডিয়ারে বইরা দেবে। জি না ভাই, এত সোজা না সবকিছু। কূটনীতি আর ইতিহাসের ভাষা না বুঝে চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না। চিল্লাই মার্কেট পাওয়া যাবে বুঝলে, বুঝপাতা না বুঝলে। বুঝছাও, এই যুক্তিহীন আবেগ ভ্রান্তই না, এটা মহাবিপজ্জনক। চীন কেন কোনো শর্মাই আমাদেরকে রক্ষা করবে না, এটা মাথায় রেখেন। করেও নাই। হাসিনার আমলে সবাই হাসিনারে তেলি দিয়ে গেছে। ইতিহাস বুঝা, ডিপ্লোমেসির ভাষা বুঝা, আমাদের জাতীয় স্বার্থ বুঝা, তার ভিত্তিতে প্রত্যাশাকে সাজাইতে হবে। চীন কি আমাদের ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই কথা কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন? আসেন সেটা একটু বুঝে দেখি। সার্বভৌমত্বের সমর্থন আর আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা আলাদা কোনো সৌজন্য না চীনের জন্য। এটা চীনের একটা আনুষ্ঠানিক কোডিফাইড কূটনৈতিক ডক্ট্রিন। পঞ্চনীতি, গত এপিসোডে কইছিলাম না যে পঞ্চনীতি আলাপ করব। 5 প্রিন্সিপালস অফ পিসফুল কোএক্সিস্টেন্স। এই শব্দগুলোর পেছনে একটা 70 বছরের রাষ্ট্রীয় কাঠামো চিন্তাধারা আছে, একটা ডক্ট্রিন আছে। আমি গত ভিডিওতে বলছিলাম যে এটা ব্যাখ্যা করব। 5টা নীতি, এই পঞ্চনীতিটা কি এটা একটু স্পষ্ট করে বলি। আক্ষরিক অর্থে শান্তিপূর্ণ সহাবস্থানের 5 নীতি। নীতিগুলা হইল: 1, পারস্পরিক সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান। অর্থাৎ আমি তোমার সীমানা মানি, তুমি আমার সীমানা মানো, কেউ কারো ভূখণ্ড নিয়ে প্রশ্ন তুলব না। 2, পারস্পরিক অনাক্রমণ, কেউ কাউকে আক্রমণ করবে না। 3, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তোমার দেশ কিভাবে চলবে, কে শাসন করবে, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন কেমন হবে, এ নিয়ে আমি কোনো কথা বলবো না, তুমিও আমার বিষয়ে কথা বলবা না। 4, সমতা এবং পারস্পরিক স্বার্থ, সম্পর্ক হবে সমান সমান, উভয়ের লাভ। 5, শান্তিপূর্ণ সহাবস্থান, ভিন্ন ব্যবস্থার রাষ্ট্র পাশাপাশি শান্তিতে থাকবে। এইবার আসেন এই পঞ্চনীতির ইতিহাসটা জানি, কারণ এটা না জানলে এই নীতির আসল মানেটা ধরা যাবে না। পঞ্চনীতির ইতিহাসটা কি? এই 5 নীতি চীন প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে 1954 সালে 29 এপ্রিল ইন্ডিয়ার সঙ্গে তিব্বত নিয়ে একটা চুক্তির প্রস্তাবনায়। চুক্তির নাম ছিল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ইন্টারকোর্স বিটুইন তিব্বত রিজন অ্যান্ড ইন্ডিয়া। তারপরে সেই বছর জুনে চৌ এন-লাই ইন্ডিয়া এবং বার্মা সফর করে নেহেরুর সাথে যৌথ বিবৃতিতে এইটাকে শুধু দ্বিপাক্ষিক না, গোটা এশিয়ার সম্পর্কের কাঠামো হিসেবে ঘোষণা করেন। এই অন্যের রাষ্ট্রে হস্তক্ষেপ না করার সুন্দর নীতির আড়ালে আসল লেনদেন কি ছিল তাইলে? তিব্বত।
চুক্তির মূল বিষয় ছিল ভারতকে দিয়ে তিব্বতের উপরে চীনের সার্বভৌমত্ব মানায় নেওয়া। অর্থাৎ তোমার আভ্যন্তরীণ বিষয় আমি নাক গলাবো না, এই কথার মানে দাঁড়াইলো তিব্বত আমার আভ্যন্তরীণ বিষয়, তুমিও সেখানে নাক গলায় না। পঞ্চনীতি জন্ম থেকেই ছিল চীনের সার্বভৌমত্ব দাবিকে বৈধতা দেওয়ার হাতিয়ার। ইন্ডিয়ার সাথে এই চুক্তির পরে ইন্ডিয়ানরা স্লোগান দেয় হিন্দি চিনি ভাই ভাই, স্লোগান যাদের সঙ্গে সেই ইন্ডিয়ার সঙ্গে মাত্র 8 বছর পরে 1962 সালে চীন যুদ্ধে জড়ায় যায়। চুক্তির মেয়াদ ছিল 8 বছর, 62তে সেটা নবায়ন হয়নি, আর সেই বছরই ইন্ডিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে যায় চীনের। অর্থাৎ যে নীতি শান্তিপূর্ণ সহাবস্থানের নামে লেখা, তার আদি অংশীদারের সঙ্গেই চীন সহাবস্থান করতে পারেনি। এটাই প্রমাণ পঞ্চনীতি সম্পর্কের কোনো গ্যারান্টি না। বোঝা গেছে এই নীতি চীনের জন্য আসলে কি কাজ করে? বাইরে থেকে এটা শোনায় উদার, সম্মানজনক, ছোট রাষ্ট্রের পক্ষে, কিন্তু ভেতরে একটা কৌশলগত যুক্তি আছে। একটা পরাশক্তির মুখে হস্তক্ষেপ, আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার মানে আসলে দুইটা জিনিস বোঝায়। একদিকে এটা চীনকে রক্ষা কবচ দেয়। চীন যখন বলে আভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাবে না, তখন সে আসলে নিজের জিনজিয়াং, তিব্বত, হংকং, তাইওয়ান নিয়ে পশ্চিমা সমালোচনার দরজা বন্ধ করে দেয়। অন্য রাষ্ট্রে হস্তক্ষেপ এখানে চীনের নিজের জন্য একটা ঢাল, অন্যদিকে ছোট রাষ্ট্রের জন্য এটা প্রলোভন। হাসিনার সাথে চীন এভাবে ডিল করছে। পশ্চিম যখন বাংলাদেশে হাসিনাকে মানবাধিকার, নির্বাচন, সুশাসন নিয়ে শর্ত দিছিল, চাপ দিছে, তখন চীন বলে তোমার ঘরের ব্যাপার তোমার, আমি টেকা দিব, প্রশ্ন করব না। এটা চাপের মুখে থাকে সরকারের কাছে, এর চেয়ে ভীষণ স্বস্তিদায়ক জিনিস আর কি হইতে পারে? কিন্তু এই স্বস্তির দাম আছে। বিনিময়ে আপনাকে চীনের সার্বভৌমত্বের সংজ্ঞা মানতে হবে। তাইওয়ান চীনের, তিব্বত চীনের, জিনজিয়াং নিয়ে প্রশ্ন করা যাবে না। এই স্ক্রিপ্ট সবাইকে শুনাইছে চীন। 1954-তে নেহেরুকে শুনাইছে, 1960-এর দশকে পাকিস্তানকে শুনাইছে, 2001-2002 সালে খালেদা জিয়াকে শুনাইছে, 2024-এ হাসিনাকে শুনাইছে, 2025-এ প্রফেসর ইউনূসকে শুনাইছে, আর 2026-এ তারেক রহমানকে শুনাইছে। সরকার বদলায়, দল বদলায়, আদর্শ বদলায়, চীনের বাক্যটা কিন্তু বদলায় না। বাংলাদেশ যখন ভাবছে চীন তাকে বিশেষ সম্মান দিতেছে, আসলে সে একটা স্ট্যান্ডার্ড কূটনৈতিক ডক্ট্রিনের সর্বশেষ শ্রোতা মাত্র। সার্বভৌমত্বের সমর্থন কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি না, এটা পঞ্চনীতি নামের একটা 70 বছরের ফর্মুলা, যা চীন প্রত্যেকটা ছোট প্রতিবেশীকে শুনাইছে, ভবিষ্যতেও শোনায় যাবে। আর যে কথা সবাইকে বলা হয় সেটা প্রতিশ্রুতি না, এটা নীতি। নীতি সুবিধা মতো প্রয়োগ করা হয়। 1962-তে ইন্ডিয়ার সাথে, 1779-তে ভিয়েতনামের সঙ্গে চীন নিজেই এটা ভাঙছে। এই জিনিসটা মাথায় রেখেন। পাকিস্তানের সাথে চীনের দারুণ সম্পর্ক। 1971-এ পাকিস্তানের উপরে আক্রমণ করলো ইন্ডিয়া, পাকিস্তানকে ভাঙ্গা 2 টুকরা করে দিল। চীন আগাইলো, কিছু করছে? করে নাই। আমেরিকা করছে? কিছু করে নাই। কূটনৈতিক সমর্থন দিছে, সামরিক সাহায্য দিছে, কিন্তু প্রত্যক্ষভাবে এই কনফ্লিক্টে যুক্ত হয় নাই। পাকিস্তানিরা কিন্তু মনে করছিল চাইনিজদের সেনা পাঠাবে। টাঙ্গাইলে যখন ইন্ডিয়ান প্যারাট্রুপাররা নামতেছিল, তখন পাকিস্তানিরা মনে করছিল চাইনিজ সোলজার এসেছে, লবডঙ্কা। সেই সময় পাকিস্তান কিসিঞ্জারের সাহায্যে আমেরিকার ওয়াল স্ট্রিটের সাথে চায়নার সম্পর্ক তৈরি করতেছিল। আমেরিকান বিনিয়োগ চায়নায় আসবে, তারপরে তো চায়নার উন্নতি, এরপরে চায়না আমেরিকান ওয়াল স্ট্রিটের বিনিয়োগে ভাইসা যায় একেবারে। মানে পাকিস্তান ছিল খুবই ক্রুশিয়াল মিত্র সেই সময়, আমেরিকা চীন দুইজনেরই। সেই পাকিস্তানকে বাঁচায় নাই কেউ। এমনভাবে বাঙ্গুরা চায়নারে প্রজেক্ট করতেছে যেন চায়না আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। হুঁশে আসেন ভাইজান, দুনিয়ার কোনো দেশ আপনাকে বাঁচাইবে না যদি না নিজে আপনার বাঁচার ক্ষমতা থাকে। 1971-এ পাকিস্তানের হাত থেকে ইন্ডিয়া বাঁচানোর কাফারা দিতেছি না এতদিন। দোহাই লাগে, কখনো কাউরে এইভাবে ডাইকেন না নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায়। আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আরেকজন রাষ্ট্রকে যদি লাগে, তার মানে আপনি স্বাধীনও না, সার্বভৌমও না। এই চিন্তা আমাদের মাথা থেকে বাদ দিতে হবে। আমার এই কথা অনেকের শুনতে খারাপ লাগবে, তিতা লাগবে। আমরা আমাদের নিজেদের সামরিক শক্তি দিয়ে নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে যদি না পারি, কেউ এসে এটা রক্ষা করে দেবে না। এটা মাথায় রেখেন, ইরান থেকে শিক্ষা নেন। এবার আসেন, বুঝে নেই চায়না কি আসলেই সামরিকভাবে সরাসরি সেনা পাঠায় অন্য দেশে সাহায্য করে নাকি করে না? করছে। চীন কোরিয়া যুদ্ধে সেনা পাঠাইছিল, কিন্তু পাকিস্তানে পাঠায় নাই। কেন? এই তফাৎটা বুঝতে হবে। এই তফাৎটা বুঝলে আপনি চায়নারে বুঝবেন, সে কেন কি কাজ করে সেটা বুঝবেন, এই মজা পাইবেন কলে। চীন তখনই সরাসরি যুদ্ধ নামে যখন সেই যুদ্ধে সরাসরি নিজের নিরাপত্তা স্বার্থ জড়িত। কোরিয়ায় চীন কেন নামছিল? আদর্শিক ভ্রাতৃত্বের জন্য না। মাও স্পষ্ট বলছিল, যদি আমরা যুক্তরাষ্ট্রকে পুরা কোরিয়া দখল করতে দিই, আমাদের প্রস্তুত থাকতে হবে যে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।
অর্থাৎ মার্কিন সৈন্য চীনের সীমান্ত ইয়ালু নদীতে পৌঁছে যাচ্ছিল। এটা ছিল চীনের নিজের দরজায় হুমকি। মাঞ্চুরিয়ার শিল্প কেন্দ্র বিপন্ন হয়ে যাইতেছিল। চীন নিজেকে বাঁচাইতে গেছিল, উত্তর কোরিয়াকে বাঁচাইতে যায় নাই। উত্তর কোরিয়া বাঁচাটা ছিল বাই প্রোডাক্ট বা উপজাত। এই যুদ্ধে মাও সেতুংয়ের পোলা কিন্তু মারা গেছিল বিমান আক্রমণে, বোমা খেয়ে। চীন অন্য দেশে রক্ত দেয়, কিন্তু নিজের সীমান্ত, নিজের নিরাপত্তা, নিজের কৌশলগত গভীরতার জন্য দেয়। চীন দূরবর্তী মিত্রের জন্য রক্ত দেয় না, সেনা পাঠায় না। যেখানে নিজের সরাসরি স্বার্থ নাই সেখানে সে লিপ সার্ভিস দেয়, বিবৃতি দিবে, হয়তো অস্ত্র সাহায্য দিবে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াবে না। কোরিয়া চীনের গায়ে লাগানো, তাই 10 লক্ষ সৈন্য পাঠাইছিল কোরিয়া যুদ্ধে। ভিয়েতনাম সীমান্তবর্তী, কিন্তু এক ধাপ দূরে, তাই সতর্ক সমর্থন জানাইছিল। আর পাকিস্তান 1971-এ চীনের সীমান্ত থেকে অনেক অনেক দূরে, পূর্ব পাকিস্তানের যুদ্ধে চীনের নিজের ভূখণ্ডগত নিরাপত্তা জড়িত ছিল না, তাই অস্ত্র দিছে, বিবৃতি দিছে, কূটনৈতিক সাহায্য করছে, সমর্থন দিছে, কিন্তু সৈন্য না। ভিয়েতনামে কিন্তু চায়নার সেনা গেছিল। কি করছে এটা একটু বুঝতে হবে, আসেন বুঝানি। 1965-তে ভিয়েতনামে যখন আমেরিকা বোমা বর্ষণ শুরু করে, চীন বিপুল সাহায্য পাঠায়। এই পাঠানোর পিছনেও কারণ আছে, সেটা পরে দেখতেছি। 1965 থেকে চীন উত্তর ভিয়েতনামে বিমান বিধ্বংসী ইউনিট, ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন পাঠাইছিল। আমেরিকান বোমার ক্ষতি মেরামত, বিমান বিধ্বংসী কামান চালানো, রাস্তা রেল পুনর্নির্মাণ এবং রসদ পরিবহনের জন্য মোট 3,20,000 সৈন্য পাঠাইছিল এবং বছরে $18 কোটি অস্ত্র পাঠাইছিল। সরাসরি যুদ্ধ নামছে, মূল্যও দিছে। 1960-এর দশকের শেষে আনুমানিক 1100 চীনা সৈন্য উত্তর ভিয়েতনামে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিল। কিন্তু চীন একটা কঠোর সীমারেখা টানছিল। চীন সহায়ক সৈন্য পাঠাইছিল, কিন্তু কঠোরভাবে নির্দেশ দিছিল যেন তাদের কেউ ডিমিলিটারাইজ জোনের কাছে না যায়, যেখানে মার্কিন সৈন্যের সাথে সরাসরি সংঘর্ষ হইতে পারে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে ভিডিও হলে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও পাওয়ার জন্য একটি কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওতে আপনারা ভিডিওতে দেখেছেন ভিডিওর ভিতরে কোন বিষয় নিয়ে এবং কেন আলোচনা হয়েছে এবং মূলত বিশেষ করে কোন বিষয় পিনাকি ভট্টাচার্য আলোচনা করেছেন সবই আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখেছেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।